আমার মনে হয় না যে ছেলেটা এমন কোনো কাজ করতে পারে। তো তোমার যখন মনে হয়েছিল তুমি তো একটু সচেতন হতে পারতে। বুঝে গেছি, যা বোঝার আমি বুঝে গেছি। সব দোষও আমার আর বিপদও আমার। রোশনি, বিপদ তোমার একার কেন হতে যাবে? বিপদ তো আমারও। আমার কি দোষ বলো তো? আমি তো সুখে শান্তিতেই সংসার করছিলাম। মধ্যিখান থেকে ওই জাহ্নবী বলে মেয়েটা এসে আমার জীবনটাকে ওলট পালট করে দিল। অবশ্য জাহ্নবী এলো বলেই তো আমি তোমার বাবার অতীতের কীর্তিগুলো জানতে পারলাম, তাই না? তোমার বাবা চিরটা কাল আমাকে যা বুঝিয়েছে আমি তাই বুঝেছি। আর এখন দেখো আমার কি হাল করে রেখেছে, আমার হাড়ির কি হাল করে রেখেছে। তারপরেও তুমি আমাকে মুখ করছো, কথা শোনাচ্ছ। সত্যি তোমাদের কি আদৌ বিবেচনা আছে? এই যে তুমি চলে যাবে, তারপর তো আমাকে একাই থাকতে হবে। বলো, আমি কিভাবে সংসার চালাচ্ছি, আমি কিভাবে দিন কাটাচ্ছি, সেটা একবারও ভেবে দেখেছো তুমি? আমি যা করব তাতেই আমার দোষ, বলো? দোহাই মা, এবার চুপ করো তো। কেন তুমি এসব পুরনো কাসুন্দে ঘেরে দেখতে যাচ্ছ? হ্যাঁ, আর কেন ভাবতে যাব তুমি কি করে সংসার চালাচ্ছ সেটা কেনই বা ভাবতে যাব? এতদিন তো বাবা এত টাকা কামিয়েছে, সেগুলো তো সব চার হাতে উড়িয়েছো। এই আজ এই দোকানে যাচ্ছ শাড়ি কিনতে, কাল ওই দোকানে যাচ্ছ গয়না কিনতে, এখন সেগুলো ধুয়ে ধুয়ে জল খাও। আর তা না হলে সেগুলোকে বিক্রি করে সংসার খরচের টাকা জোগাড় করো। রাখোনি কেন টাকা জমিয়ে? সংসারটা কি আমার ছিল? আমার টাকা জমিয়ে রাখার কথা ছিল। হ্যাঁ, সংসার তোমাদের কারণ না, শুধু সংসারের সুবিধাগুলো তোমাদের। বলো, সংসার আমার একার, আর সংসারের যা দুঃখ কষ্ট সেটাও শুধু আমার একার। দেখেছো মা, দেখেছো তুমি কোথা থেকে কোন কথায় চলে এলে? কি সুবিধা নিয়েছি আমি এই সংসার থেকে? হ্যাঁ, আমি তো এই বাড়ির মেয়ে। সেই মেয়ের প্রতি তোমরা তোমাদের কর্তব্য পালন করবে, এটাই তো স্বাভাবিক। কর্তব্য তো পালন করেছিলাম রোশনি। তুমি যাকে পছন্দ করেছো তার সঙ্গে বিয়ে দিয়েছি। সংসার তো তুমি রাখতে পারলে না। আমি রাখতে পারিনি? হ্যাঁ, তুমিই তো রাখতে পারোনি। তুমি বুদ্ধি করে চললে তো আর এই সমস্যার মধ্যে পড়তে হতো না। তুমি তোমার সমস্যাটা সামলাতে পারোনি, তাই সেটা আমাকে সামলাতে হচ্ছে, আমার ঘাড়ে এসে পড়েছে। তোমার বাবাও এখন বাড়িতে নেই, তুমি একবারও ভেবে দেখেছো যখন যা কিছু হবে তখন সেটা মায়ের ঘাড়ে এসে পড়বে? একটা ছেলে, তাকে কাজে রেখেছিলাম, কারণ আমি একা কাজ চালাতে পারছিলাম না। সেই ছেলেটাকে তুমি একবেলা দেখতে পাচ্ছ না, তাই তুমি এমন ভাবে কথা বলছো যেন সব দায় আমারই দেখে রাখা উচিত ছিল। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেওয়া সেটা অপরাধ হয়ে গেছে, তাই তো? না, তোমার কোনো অপরাধ হয়নি মা। তোমাকে জোর হাত করে বলছি চুপ করো, এবার থেমে যাও, থেমে যাও। আমারই বোঝা উচিত ছিল। আমার কোনো বিপদ হলে তোমাদের তোমাদের কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, তাই তো। তোমার কিছু বিপদ হলে আমার এসে যায় না, ঠিক কথা বলছো। তাই তো তোমার বিপদের দিনে আমি এত বড় কাজে নেমেছি। কোন কাজে তুমি নেমেছো? শোনো, টোটনদা তো আমার দাদা। তুমি আমার সূত্রে টোটনদাকে পেয়েছো। যদি আমার সঙ্গে তার পরিচয় না থাকতো, যোগাযোগ না থাকতো, তুমি টোটনদাকে পেতে? আর টোটনদা যেদিন প্রথম এসেছিল আমি কিন্তু তার সঙ্গে কথা বলিনি। আমি প্রথম দিকে গুইগাই করেছিলাম কারণ তোমার বিপদের কথা ভেবে। কিন্তু তারপরে কি আমি টোটনদার সঙ্গে কথা বলছি না? না তুমিই বলো, সে যে মাঝে মাঝে এই বাড়িতে আসছে, আমি কি তার সঙ্গে কথা বলছি না, নাকি আমি কোনো বুদ্ধি পরামর্শ তাকে দিচ্ছি না? কোনটা? ঠিক আছে থামো, আর আর কথা বাড়াতে আমি চাই না, তুমি চুপ করো। কি আর হবে, একেই তো জেল খাটছি। টুটুন মামার ব্যাপারটা ধরা পড়ে গেলে আরো কিছুদিন জেল খাটবো। কিন্তু একটা কথা মনে রেখো, তুমিও কিন্তু ছাড়া পাবে না, কারণ এই ষড়যন্ত্রে তুমিও কিন্তু আমাদের সাথে ছিল। শুধু শুধু আমাকে কেন ভয় দেখাচ্ছ রোশনি? এতে আমার কিচ্ছু এসে যায় না। যেরকম ভাবে আমি এখানে পড়ে আছি না, তার থেকে জেলে থাকা আমার জন্য অনেক ভালো। না আছে স্বামী, না আছে কেউ। এটাকে কি সংসার বলে বলো? আমি একা একা থাকি, প্রতিটা মুহূর্তে আমি ভয়ে ভয়ে থাকি। আর তার উপর তুমি আমাকে কথা শোনাচ্ছ। মা অনেক অনেক হয়েছে, এবার প্লিজ থামবে। আমি তো থেমেই আছি রোশনি, আমি তো কথা বলি না, কথা তো তুমি আমাকে বলাচ্ছ। যাকে ছাড়ো, বাদ দাও এসব কথা। আমি আমার কাজটা করে রাখি, আমি টোটন মামাকে ফোন করে সবটা জানিয়ে রাখি। দাও ফোনটা দাও। তোমাকে কি না জানো তো, মানে সারা বাড়িতে
খুঁজে দেখলাম, কোথাও নেই, আমাদেরকে না বলে কোথাও একটা চলে গেছে। সে কি, ছেলেটা কোথায় থাকে? তোর মাঝে বললো কাছাকাছি থাকে। তুমি মায়ের কথা বাদ দাও তো। মা কি কোনো একটা ব্যাপার সিরিয়াসলি ভেবে দেখে? কিচ্ছু সিরিয়াসলি ভেবে দেখে না। একটা ছেলে এসে বলল যে আমি পেছনে বস্তিতে থাকি, তাকে কাজে বহাল করে দিবি। এখন বলছে যে আমি কি পেছনে বস্তিতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে দেখবো নাকি কোন বাড়িতে থাকে? তুমি তুমি শুধু ভাবো। সে কি রে, ও তো আমাদের সব কথাবার্তা শুনছিল। সেই জন্যই তো টরুন মামু, সেই জন্যই ফোন করে তোমাকে সাবধান করে দিচ্ছি। আমার না খুব সন্দেহ হচ্ছে, জানো তো, ওই ছেলেটা অন্য কারোর হয়ে কাজ করছে না তো? না মানে আমাদের মধ্যে যা যা কথাবার্তা হচ্ছিল সেগুলো শুনে গিয়ে আবার কাউকে বলে দেবে না তো? কারোর বলতে? কারোর বলতে আবার কে মামু? আমার চিরশত্রু জাহ্নবী, আবার কে? না না, অত কিছু ভাবিস না। ছেলেটাকে দেখে আমার সেরকম কিছু মনে হয়নি। তবে সব দিক ভেবে তো কাজ করা উচিত। তোর মার এটা মারাত্মক মূর্খামি হয়েছে। সেটা আবার মা মানবে নাকি? তখন থেকে আমার সাথে ঝগড়া করে যাচ্ছে। তাই বাজে কথা বলো না তো। আমি ঝগড়া করছিলাম না তুমি আমার সাথে ঝগড়া করছিলে? শুনছো? শুনতে পাচ্ছ? মায়ের গলা শুনতে পাচ্ছ? যাকে এই খারাপ সময় মা মেয়ে নিজেদের মধ্যে ঝগড়া করিস না। আর তো কিছুক্ষণ, তারপরেই তো প্রমাণ হয়ে যাবে যে ওরা কিছুই করতে পারেনি। প্রমাণ হয়ে যাবে তো যে যে ওই মেয়েটা সব মিথ্যা কথা বলেছে। না টরুন মামু, ঠিক তার আগেই এই ছেলেটা আমাদের বাড়ি থেকে মানে গায়েব হয়ে গেল। আমার ব্যাপারটা ঠিক লাগছে না, বুঝলে তো? দেখো, তুমি তো ওই ছেলেটাকে দেখেছোই। যদি দেখো যে ওই ছেলেটা ওই বাড়িতে এসেছে, তাহলে একটু কায়দা করে ছেলেটাকে তাড়িয়ে দিও, বুঝলে? দেখ, সত্যি যদি ওই ছেলেটা জাহ্নবীর চর হিসেবে কাজ করে, সে কি বাড়িতে এসে কথা বলবে? ওরা বাইরে কোথাও মিট করবে, সেখানেই সব কথাবার্তা হবে। তো তো কি বলছে না বলছে তাতে তাতে অত গুরুত্ব দেওয়ার কি আছে? কিন্তু মামু, যদি যদি কিছু রেকর্ড টেকর্ড করে থাকে? ও রেকর্ড করবে? ছেলেটা কোনো হাওয়া চন্ডির মতো দেখতে, ওর অত সব বুদ্ধি আছে নাকি? আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না টরুন মামু। আর জেলে যাওয়ার পর থেকে তো আমার এই অবস্থাই হয়েছে। চারিপাশে যা লোকজন দেখছি, কাউকেই আমার আর বিশ্বাস হয় না। যাই হোক, আমার আমার একটাই চিন্তা হয়ে গেল, জানো তো। শোনো, আজকে সন্ধ্যে 7টার সময় যে জাহ্নবীর বিচার সভা বসবে, সেসব মিটে গেলেই কিন্তু তুমি আমাকে একটা ফোন করো। সে আর বলতে, তুই ঠাকুরকে ডাক, মন দিয়ে ডাক, যাতে ওই মেয়েটাকে আমি জন্মের মতো ফাঁসিয়ে দিতে পারি। ঠাকুরকে কি আর আমি ডাকছি না টটন মামু? আমার শুধু ভয়টা কি হচ্ছে জানো তো, তীরে এসে যেন তড়ি টানা ডুবে যায়। আমি যতক্ষণ রয়েছি ততক্ষণ কিচ্ছু হবে না, এত ঘাবড়াস না তুই। আর অত সাহস হবে না রে। আর জাহ্নবী কোথায় পাবে ওরম একটা ছেলেকে যে চর হিসেবে ঠিক করবে? ও কি এখানে কিছু চেনে নাকি? ও ও তো নিজেই বেশি দিন এখানে আসেনি। ওই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই টটন মামু। যেই মেয়ে আমার সংসার ওইভাবে ভেঙে, ঋষির জীবনে আমাদের বিয়ে ভেঙে ঢুকে পড়েছে, সেই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। যেই মেয়ে ঋষির হয়ে নিজে ওকালতি করেছে, একটা লয়ার পর্যন্ত রাখেনি, সেই মেয়ে কত বড় ধুরন্ধর তুমি বুঝতে পারছো না? বুঝতে তো সব পেরেছি রে, সব বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি একটু অ্যালার্ট থাকবো। তোরাও খোঁজ খবর শুরু করে দে ছেলেটা। ওই বস্তিতে গিয়ে বাড়ি বাড়ি খুঁজতে বল তোর মাকে। শোনো শোনো, টোটন মামু কি বলছে শোনো। বলছে ওই বস্তিতে যেতে, বস্তিতে গিয়ে ওই ছেলেটার নাম করে সব বাড়ি বাড়িতে গিয়ে খুঁজে দেখতে ছেলেটা কোথায় থাকে। ওখানে গিয়ে বলো যে ছেলেটা আমাদের বাড়িতে কাজ করতো আর আমাদের বাড়ি থেকে কিছু জিনিস চুরি গেছে। পারবে তো এইটুকু করতে? তোমার যাওয়া উচিত না আমার যাওয়া উচিত বলো? তোমাদের জন্য যে আর কত কিছু করতে হবে আমি সেটাই ভাবছি। আমি গেলেই শান্তি পাবে তো? ঠিক আছে, আমি যাচ্ছি। গিয়ে বিশু বিশু বলে ডেকে দেখি তা সাড়া পাই কিনা, তাকে খুঁজে পাই কিনা। ঠিক আছে টোটন মামু, মা এখন ওই বস্তিতে যাচ্ছে ওই ছেলেটাকে খুঁজতে। মা যতক্ষণ না ফিরবে না, আমি তো একেবারে টেনশনে মরেই যাব। যদি একটা খোঁজ পাওয়া যায় তাহলে ঠিক আছে, কিন্তু যদি জানা যায় যে বিশু বলে ওই বস্তিতে কেউ থাকে না, তাহলে যে আমি কি করব, আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না টোটন মামু। প্লিজ মামু, তুমি একটু দেখো। হ্যাঁ, এইবার ধরা পড়ে গেলে কিন্তু আমাকে আর কেউ কোনোদিনও বিশ্বাস করবে না। আরে বাবা, অত ঘাবড়াচ্ছিস কেন?
শুধু কি তোর একার স্বার্থ? আমারও তো একটু স্বার্থ আছে নাকি? তাছাড়া আমি তো আছি। তুই তো টোটন আমার উপর ভরসা রাখতে পারছিস না। ঠিক আছে মামা, আমি আমি রাখছি। হ্যাঁ, রাখ। এনেছো? এই ফোনের মধ্যে সব আছে। আর বলছি দিদি, কালকের মধ্যে ফোনটা ফেরত পাবো? আমি পারলে আজকে তোমাকে ফোনটা দিয়ে দিতাম, কিন্তু বুঝতেই পারছো আজকে একটু রিস্ক আছে, একটু টেনশনের মধ্যে আছি। কিন্তু কালকে সকালে তুমি ফোনটা পেয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। দেখো বিশু, তুমি কাজটা তো পয়সার জন্য করছো, কিন্তু আমার কাছে বেশি টাকা পয়সা নেই। কালকে সকালে আমি যতটুকু পারি আমি তোমাকে অবশ্যই দেবো। আমি তো শুধু টাকার জন্য কাজটা করিনি দিদি। প্রথমে অবশ্যই টাকার জন্য করেছিলাম, কিন্তু যখন কাজটা করতে গিয়ে বুঝি আপনাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে আর একটা বাড়ির সর্বনাশ করা হচ্ছে, তখন তো এটা মেনে নেওয়া যায় না। এই অন্যায়ের প্রতিবাদ করাটা উচিত, তাই আমি কাজটা করেছি। এবার আপনার যা মনে হয় আপনি তাই দেবেন, আমার কোনো চাহিদা নেই আপনার কাছ থেকে। এইভাবেই ঈশ্বর কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেন সাহায্য করার জন্য। তুমিও এইভাবেই এসেছো। দেখো, আমি তোমাকে কাজটার জন্য খুঁজে বের করেছি। আমার মনে হয়েছিল যে তুমি কাজটা করতে পারবে। সন্দেহ যে একেবারে ছিল না সেটা কিন্তু নয়, কিন্তু তোমাকে আমি বিশ্বাস করতে পেরেছিলাম। আজ কখন? এই তো আর কিছুক্ষণ পরে, সন্ধ্যে 7টার সময় প্রমাণ দেওয়ার কথা। তুমি আমাকে ফোনটা দাও। ও, এই কেস। তার মানে ওকে তুমি ফিট করেছো। এই তো সেই ছেলেটা, একেই তো দেখেছিলাম রোশনিদের বাড়িতে। এবার তো সবটাই খোলাখুলি হয়ে গেল, কিন্তু আমার তো কিছু করার নেই, আমাকে যে বাঁচতেই হবে। বেশ, ঠিক আছে, এবার আমিও আমার ক্ষমতা দেখাবো জাহ্নবী তোমাকে। তোমাকে কিছুতেই আমি জিততে দেব না, আমারও প্রতিজ্ঞা। দেখা যাক তুমি কি করে আমার হাত থেকে মুক্তি পেতে পারো। আচ্ছা, একটা কাজ করা যায় তো। কি বলুন? দেখো, তোমার যে ডকুমেন্টসগুলোতে আছে সেগুলো যদি আমার ফোনে পাঠিয়ে দাও, তাহলে তোমার ফোনটা আমার কাছে রাখতে হবে না। আমি তো এসব করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো কোথায় কোথায় আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। এইখানটায়। আচ্ছা, এতক্ষণ কি করছে ওরা ফোন নিয়ে? আমি তো ঠিক বুঝতে পারছি না। কিছু ডকুমেন্ট আছে মনে হচ্ছে। না, তাহলে এই ফোনটা তুমি কিছুতেই তোমার কাছে রাখতে পারবে না জাহ্নবী। যেভাবেই হোক এটাকে আমি আমার কাছে রাখবো। তোমাকে আমি এই ফোন নিয়ে যেতে দেব না। আমি এখন শেষ পর্যায়ে এসে গেছি। এখন যদি তুমি তীরে এসে আমার তরি ডুবিয়ে দাও, তাহলে তোমাকেও তার দাম দিতে হবে। আমি সারা জীবনের মতো একটা নিশ্চয়তা খুঁজছিলাম, আর সেটা পেয়ে গেছি। হ্যাঁ, আর রোশনি যদি ভেবে থাকে যে রোশনিকে আমি সব হাতে তুলে দেবো আর তারপর রোশনি আমাকে দয়ার দান জ্ঞাপন করবে, সেটাও তো হবে না। গুটি আমার হাতে থাকবে। আমি ইচ্ছে মতো রোশনিকে ব্যবহার করব। ইয়েস, দেখা যাক এবার ওরা কি করে। হ্যাঁ, হয়ে গেছে। ভালোই হলো, আমি সব ফাইলগুলো নিয়ে নিয়েছি, আর তোমার পরিচয় কাউকে দিতেও হবে না। আর তুমি চিন্তা করো না, আমি কাউকে বলবো না। যদি আপনি বলেও থাকেন তাহলেও আমার কোনো আপত্তি নেই।
যদি সত্যের জন্য এই লড়াইটুকু লড়তে হয় তো লড়বো দিদি। আমার বাবা গরিব, আমার পয়সা নেই, তাই এই পয়সার জন্য আমাকে অনেক রকম চরিত্র করতে হয়। তার মানে এই নয় যে সত্যের জন্য লড়াই করতে গেলে আমি সত্য থেকে সরে দাঁড়াবো। এইটুকু বিশ্বাস আপনি করতে পারেন আমার উপর। আর হ্যাঁ, আপনার যখনই দরকার পড়বে যে কোনো কাজে আমাকে ডাকবে, টাকার কথা ভাববেন না। এবার তুমি এসো। বিশু, হ্যাঁ। শোনো শোনো, বলছি তুমি ওই বাড়িতে কি বলে বেরিয়েছো? কাউকে কিছু বলে বেরোয়নি তো, আর তো আমি ওই বাড়ি ফিরবো না। না, ওরা যদি তোমার নামে চুরির অপবাদ দেয়? তা হতে পারে, কদিন তো দেখলাম ওদের অসাধ্য কিচ্ছু নেই। হ্যাঁ, পুলিশ যদি খোঁজ করে আমার থেকে টাকা উদ্ধার করতে পারে তা করুক, আমি তো কোনো চুরি করিনি, তাই আমার ভয়ও নেই। পুলিশ কিচ্ছু করতে পারবে না। দেখো বিশু, ঈশ্বর তোমার খুব মঙ্গল করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার এই দুর্দিন তোমরা ঠিক কাটিয়ে উঠতে পারবে, তুমি অনেক বড় হবে। এখন আর হাতে সময় নেই, তুমি এসো। জাহ্নবী, আপনি এদিকে? আশ্চর্য, আমি এদিকে এলে কি প্রবলেম বলো তো? এই রাস্তা তোমারও কেনা নয়, আমারও কেনা নয়, যে কেউ এখানে আসতে পারে, আমি এসেছি। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আমি যখনই বাইরে যাই তখন আপনাকেও বাইরে আসতে হয়। মানে ব্যাপারটা কি? আপনি কি আমাকে পাহারা দিচ্ছেন? পাহারা দিয়ে কিন্তু কোনো লাভ নেই। আমি তোমাকে পাহারা দিতে যাবো কেন? ভালোই স্যার, আর তুমি কি কোনো অন্যায় করেছো যে আমি তোমাকে পাহারা দেবো? তুমি হলো সত্যের পূজারি, একটু পরেই তো সব সত্য ফাঁস করে দেবে। আপনার কি সে ব্যাপারে কোনো সন্দেহ আছে? না না, আদৌ কোনো সন্দেহ নেই, কিন্তু তাই বলে তুমি একাই সত্যের পূজারি হয়ে থাকবে আর আমি যা যা বলবো সব মিথ্যে হয়ে যাবে, তা তো হতে পারে না। তাই আমি একটা কর্তব্য স্থির করেছি। কর্তব্য? আপনি আবার কি কর্তব্য করবে? যে নিজেই ঠক, মিথ্যেবাদী, জোচ্চোর, তার মুখে কর্তব্য বোধটা মানায় না। আপাতত আমার এই কর্তব্য ঠিক করেছি। আপনি ফোনটা আগে আমাকে দিন, ফোনটা দিন। এতে তো তোমার প্রাণ ভোমরা আছে, এতে আমারও যে প্রাণ ভোমরা আছে। আপনি কিন্তু বুঝতে পারছেন, আমি কিন্তু চিৎকার করব। কেউ বিশ্বাস করবে না, সবাই ভাবে যে তোমার কারুকার্য ফাঁস হয়ে যাবে বলে, তুমি ধরা পড়ে যাবে বলে একটা মিথ্যের আশ্রয় নিয়েছো। আর এইসব জিনিস কি করে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। চোর কোথাকারে! দাঁড়া দাঁড়া, একটু শুনে এদিকে আসুন। দিদি আসুন। কি হয়েছে দিদি? এই লোকটা আমার ফোন চুরি করেছে। এই, আপনি ওনার ফোন নিয়েছেন? কি রে, তোরা আমায় চিনতে পারছিস না? আমি তো ওই বাড়ির মেজো জেঠু, সবই এসেছি। ও তাই তো, তা আপনাকে উনি এইভাবে বলছেন কেন? ও শোকে দুঃখে মাথা খারাপ হয়ে গেছে, তোরা কিছু মনে করিস না। আর আমি কেন ওর ফোন নিতে যাব? ফোনটা কোথায় ফেলে এসছে বা হারিয়ে ফেলেছে, বাড়িতে বকা খাওয়ার ভয়ে আমার উপর দোষ চাপাচ্ছে। আসলে জানিস তো, আমি অনেকদিন পরে বাড়িতে ফিরে এসেছি, তো সেটাও মেনে নিতে পারছে না। তাই যে করেই হোক ও আমাকে ফাঁসাতে চাইছে, আমাকে ভয় দেখাতে চাইছে। যে করেই হোক আমি যাতে এই বাড়ি ছেড়ে চলে যাই সেই চেষ্টাই করছে। কিন্তু আমি তো এ পাড়ার লোক, তোরা অবশ্য আমাকে চিনবি না, তোদের বাবা কাকারা আমাকে ভালো করে চেনে। তা তোদের একটা কর্তব্য নেই? একটা বাইরের মেয়ে এসে আমাকে অপদস্থ করছে, তোরা রুখে দাঁড়াবি না? আপনারা প্লিজ আমাকে বিশ্বাস করুন, এই লোকটা এই মাত্র আমার ফোনটা নিয়ে নিল। না না না, আপনাকে আমরা বিশ্বাস করতে যাবো কেন? আপনি তো এই পাড়ায় কদিন এসছেন, বিশ্বাস করলে আমরা ওনাকে করব। উনি আমাদের জেঠু, উনি আমাদের বাবা জেঠুর পরিচিত। সত্যি তো, আপনি হয়তো ওনাকে সহ্য করতে পারছেন না, সেই জন্যই হয়তো ওনার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন। আর যান যান, এসব মিথ্যে অভিযোগ করে আমাদের কোনো লাভ হবে না, আমরা আপনার পাশে দাঁড়াতে পারবো না। এই চল তো। আপনি আমার এই ক্ষতিটা কেন করলেন বলুন তো? ক্ষতি হয়েছে বলছো? আমি কিন্তু বাড়িতে গিয়ে এক্ষুনি ঋষিকে কথাগুলো বলবো। ঋষি তোমার কথা কিছু বিশ্বাসই করবে না। বলে দেখতে পারো। আচ্ছা চলো এবার বাড়ির দিকে যাই, তোমার তো আমার সমাবেশ আছে, আমার বিচার সভায় সবাইকে ডাকতে হবে তোমার। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেই কথাই রইলো, চলো বাড়ির দিকে চলো।
ও হ্যাঁ, আমি বরং একটু আগে আগেই যাই। তোমায় আমায় একসঙ্গে দেখলে আবার কে কি ভেবে বসবে। চুপ করুন। আপনার মুখে তো দেখছি কোনো কথাই আটকায় না। তোর অসভ্য নোংরা লোক একটা। আরে আমি সম্পর্কে তোমার জেঠু হই, আমার সঙ্গে এইভাবে কথা বলতে আছে? এইভাবে কথা বলে না। এসো বাড়িতে এসো। এখন আমি কি করব? আমার জন্য নয়, আমার নিয়তি তো ঠিক করেই নিয়েছি, আমি এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু যে মানুষটার জন্য আমি এত কিছু করলাম, সেই মানুষটাকে আমি বাঁচাতে পারলাম না, আমি আমার কথা রাখতে পারলাম না। ঠাকুর, তুমি আর কত পরীক্ষা নেবে আমার জন্য না হোক, জেঠুমনির জন্য তুমি আমাকে একটা পথ দেখাও ঠাকুর, যে কোনো একটা পথ দেখাও।